গুড মর্নিং। আজকে 2 তারিখ 2রা নভেম্বর। আমরা গতকাল এসেছি এখানে। গতকাল টনকপুর থেকে এই পিথোরাগড় এসেছি 147 কিলোমিটার গাড়িতে করে। তাতে আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম কালকে। পিথোরাগড় থেকে আমরা যাবো ধারচুল্লায়। আজকে 90 কিলোমিটার জার্নি করতে হবে আমাদের পাহাড়ি পথে। 90 কিলোমিটার জার্নি করতে হবে। দেখা যাক, চলুন আপনাদের চারপাশের পরিবেশটা একটু দেখাবার চেষ্টা করি আজকে এখানে। গতকাল টনকপুর থেকে গাড়িতে 147 কিলোমিটার পাড়ি দিয়ে এই পিথোরাগড়ে আসতে হয়েছে এবং বেশ রাত হয়ে গিয়েছিল। সবাই খুব ক্লান্ত ছিল, অনেকে একটু অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক, রাতে ভালো ঘুম হয়েছে, সবাই এখন সুস্থই আছে দেখছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখুন একটা হোটেলের সামনে। হ্যাঁ, এই যে প্রশান্ত, এই হোটেলের ভাড়া নিয়েছিল 500 টাকা করে নিয়েছিল আমাদেরকে। আমাদের গাড়ি এসে গিয়েছে, হাঁক দিচ্ছে। চলুন তাহলে এগোনো যাক সামনের দিকে। সকাল যদিও অনেকটা গড়িয়ে গেছে এখনো। আমরা এই মুহূর্তে পিথোরাগড় থেকে ধারচুল্লার দিকে যাচ্ছি গাড়িতে করে। দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। আমার সাথে আছে নম্বর তারকনাথ। হ্যাঁ, তোমার নাম কি? আর আছে এদিকে আমাদের প্রণব সাহা। হ্যালো। আর আমাদের গাড়ি চালাচ্ছে কি নাম বস আপনার? হ্যাঁ, আমরা এই কজন চলেছি আজকে। হ্যাঁ, হয়ে গেছে। আমরা যাচ্ছি এবং আমরা রাস্তায় যেতে যেতে কোথাও ব্রেকফাস্টটা করব গাড়িতে, যেহেতু সকালবেলা খুব রওনা দিলাম, এই জন্য এই মুহূর্তে করছি না। আর যেতে যেতে যা যা দেখবো সবই আপনাদের দেখাবার চেষ্টা করব এবং দেখাবো অবশ্যই। আমরা ধারচুলা গিয়ে ওখান থেকে আমাদের আসল ট্রেকিং শুরু হবে। ট্রেকিং মানে ওম পর্বত, তারপর আদি কৈলাস, এই সমস্ত যে ট্যুরগুলি সেখান থেকে শুরু হবে, সেগুলি আমরা হর হর মহাদেব চলবে। আমরা যাব। তো কালকে 147 কিলোমিটার পার করে এসেছি আমরা টনকপুর থেকে পিথোরাগড়। এই পিথোরাগড়ে আসতে এবং খুব আমরা তার আগে ট্রেনে করে আমরা এসেছি লখনৌ থেকে টনকপুর। এই জার্নিটা খুবই হার্ড জার্নি ছিল। আমার মনে হয় যে যারা আসবেন তারা অবশ্যই ওই টনকপুরে একটা রাত্রি কাটিয়ে আসাই বেস্ট। সাধারণত অনেকে আসেন না, কিন্তু আসলে ভালো হয়, নাহলে পরে শরীরে পরে একটা ধকল যায় প্রচণ্ডভাবে। সেই জন্য বলবো সেইভাবে আসাটাই বেস্ট। নাহলে লালকুয়া সবচেয়ে ভালো। মানে যদি আসেন তো লালকুয়া হয়ে আসবেন, কারণ আমরা কেটেছিলাম টিকিট লালকুয়া, কিন্তু সেই টিকিট ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য, ট্রেন ক্যান্সেল, বাধ্য হয়ে আমরা এই করে আসছি, ট্রেন ব্রেক করে আসছি। এই জায়গাটার নাম কি ভাই ड्राइवर साहब? ये जगह का नाम क्या है? पिथौरागढ़। ये बाजार का नाम क्या है? সিনথাম বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন। দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গা। পাহাড়ি রাস্তা যেরকম হয় সাধারণত ঢাল উতরাই, কিন্তু ঠান্ডা প্রচণ্ড আছে, বেশ ভালোই ঠান্ডা। আজকে কত ডিগ্রি চলছে এখানে? 19 ডিগ্রি চলছে এখন এখানে। হ্যাঁ, হিমালয়ের কোলে লুকিয়ে আছে উত্তরাখণ্ডের এক অমূল্য রত্ন, এই সেই পিথোরাগড়। আমরা ধারচুলা যেতে যেতে হঠাৎ এক জায়গায় থামলাম এবং দেখাচ্ছি দেখুন। কি অসাধারণ দৃশ্য দেখুন চারিদিকে। একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি দেখুন, তার উপর থেকে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব দৃশ্য। ব্রিজটা বেশি বড় না, ছোট্ট ব্রিজ।
অসাধারণ দৃশ্য, অসাধারণ। গাছ দেখুন, উপরের গাছগুলো দেখুন। প্রথমেই বলেছি আজকে আমরা চলেছি পিথরাগড় থেকে ধারচুলার দিকে। আজকে আমাদের জার্নি করতে হবে 90 কিলোমিটার। গতকাল 147 কিলোমিটার গাড়িতে চড়ে টনকপুর থেকে জার্নি করে আমরা এসেছিলাম পিথরাগড়েতে। সেই তুলনায় আজকে জার্নি অনেক কম, কিন্তু চড়াই উত্তরাই অনেক বেশি এবং দৃশ্যপটও অসাধারণ। এই গাড়িতে করে আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা আজকে ধারচুলা যাব এই গাড়ি করে। আজকে যেতে যেতে এই পিথরাগড় সম্বন্ধে কিছু কথা বলা যাক। ভাড়া কত নিচ্ছে এবং সব কিছু আমরা জানাবো। একটা গাড়িতে 4 জন করে বসা যায়, পিছনে 3 জন এবং ড্রাইভারের পাশে 1 জন। পিথরাগড় উত্তরাখণ্ড রাজ্যের একটি সীমান্তবর্তী জেলা এবং শহর, যার ইতিহাস প্রাচীনকাল পর্যন্ত বিস্তৃত। এই জেলার প্রাচীন নাম ছিল সোয়ার উপত্যকা এবং এখানকার ইতিহাস, কুমায়ুনী সংস্কৃতি, বিভিন্ন রাজবংশ ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। পিথরাগড় অঞ্চলে একসময় খস, পাল, বাম এবং চন্দ রাজাদের শাসন ছিল। পাল রাজারা প্রথম দিকে এই এলাকায় আধিপত্য করেছেন। এরপর বাম রাজবংশ এবং পরে চন্দ্র রাজবংশ এখানে শাসন করে। এই চন্দ্র রাজারা 16 শতকের পিথরাগড়ের দখল করে পাহাড়ের উপরে নতুন দুর্গ নির্মাণ করেন। পরবর্তীতে ভারত চীন যুদ্ধের পর ভারত সরকার ধ্বংস করে দেয় সেই দুর্গ। পরবর্তী সময়ে 1960 সালে আলমোড়া জেলার একটি বড় অংশ কেটে নতুন জেলা হিসাবে পিথরাগড় ঘোষণা করা হয়। সকাল থেকে বেশ কিছুটা সময় গাড়ি চড়ছি, এখন খিদে পেয়ে গেছে, কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে। আমরা রাস্তাতে যেতে যেতে পাহাড়ি রাস্তায় একটা ছোট্ট জায়গায় টিফিন করলাম, ব্রেকফাস্ট করলাম। দেখুন, মানে রুটি চাপা, মানে যাকে চাপাটি বলে, রুটি তরকারি দিয়ে এখানে খেলাম। পরিষ্কার পরিচ্ছন্ন না, তবে খাওয়াটা ভালো, বেশ টেস্টি। যে কথা বলছিলাম, পিথরাগড় জেলার উত্তরে তিব্বত এবং পূর্বে নেপাল দ্বারা সীমাবদ্ধ। এখানকার প্রধান নদী কালী নদী, যা ভারতের সঙ্গে নেপালের সীমান্ত নির্ধারণ করে। এই জেলা কৈলাস মানস সরোবর যাত্রার প্রধান প্রবেশদ্বার হিসাবে বিখ্যাত। এখান থেকে লিপুলেক পাস হয়ে তীর্থযাত্রীরা মানস কৈলাস যাত্রা করেন। প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের জন্য পিথরাগড় লিটিল কাশ্মীর নামেও পরিচিত। হিমালয়ের কোলে লুকিয়ে আছে উত্তরাখণ্ডের এক অমূল্য রত্ন পিথরাগড়, যার ইতিহাস যেন হাজার বছরের গল্প বলে যায়। নিঃশব্দে বন, জঙ্গল, পাহাড় আর পুরনো মন্দিরের দেয়ালে পিথরাগড়ের নাম শুনলেই মনে পড়ে ক্যাথুরি রাজাদের সেই প্রাচীন সময়, 8ম শতকের সেই রাজ্য, যাদের শাসনে কুমায়ুনী অঞ্চলে গড়ে উঠেছিল অসংখ্য মন্দির, সংস্কৃতি আর ঐতিহ্য। পরে আসে চন্দ্র রাজবংশ, যারা পিথরাগড়কে আরও সমৃদ্ধ করে তোলে। তাদের সময় এখানে গড়ে ওঠে গুরুত্বপূর্ণ দুর্গ, বাজার আর প্রশাসনিক কেন্দ্র। আমি এই মুহূর্তে আছি আজকে ধারচুলাতে। ধারচুলার কে বলা হয় হচ্ছে আদি কৈলাসের দরজা। এইখান থেকেই আপনি যেতে গেলে আদি কৈলাসে, এখান থেকে যেতে হবে গুঞ্জি, গুঞ্জি থেকে আপনি আদি কৈলাস এবং ওম পর্বত দিয়ে যেখানে যেতে চায়। আমরা আজকে সকালে এসে পৌঁছেছি এখানে এবং আগামী দিন সকালে এখান থেকে চলে যাবো হচ্ছে গুঞ্জি। গুঞ্জি থেকে তারপর যা যা ট্যুর হয় আপনারা সমস্ত এই ভিডিওগুলি দেখতে পাবেন আমার ইউটিউব এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়, এবং তাতে আমাদের এই গুঞ্জি সম্বন্ধে ভিডিও থাকবে তার আগের ভিডিও এবং এরপরের আদি কৈলাস সেই ভিডিও থাকবে। আমরা পিথরাগড়ে যেখানে থাকার জন্য উঠেছি তার নাম KMVN মানস হোটেল। এটি কর্ণাটকা গভর্নমেন্টের আন্ডারটেকিং। ভাড়া পড়েছে 500 টাকা করে ডরমিটারিতে। আলাদা ঘরও পাওয়া যায়, খুব সুন্দর ঘর, সেগুলি ভাড়া পড়ে 2800 টাকার মধ্যে। সব দেখাবো আপনাদেরকে। এই মানস হোটেল অনলাইনে বুকিং করা যায়, তার সমস্ত কিছু আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ওখান থেকে
দেখে নিতে পারবেন। আর একটা কথা, এই মানস হোটেলেই কিন্তু মানস কৈলাস যাত্রার সময় এখানেই সবাই এসে ওঠে। এবার দেখুন দেখাচ্ছি ঘর, এই সেই 2800 টাকার ঘর, দেখুন কি অসাধারণ, খুব সুন্দর ঘর এবং দোতলাতে এই ঘরগুলি। এই ঘরের ভেতরে দেখুন টিভি আছে, সমস্ত আসবাবপত্র সব কিছু আছে, খাটটা তো দেখালে আপনি, বাথরুম দেখুন কি সুন্দর বাথরুম, খুব ভালো হোটেল, এখানে থাকতে পারেন। যদি ফ্যামিলি নিয়ে আসেন তবে এখানে থাকতে পারেন, তবে সাধারণত এইসব জায়গায় যারা মানস কৈলাস অথবা আদি কৈলাসে যায় তারাই আসে, তো পরিবার নিয়ে খুব একটা আসে না, খুব কম। এই হোটেলের করিডোর এটা দেখুন, খুব ভালো, এখানে থাকার জন্য সব রকম ঘরই আছে দেখুন। আমরা ডরমিটারিতে ছিলাম, 500 টাকা করে লেগেছিল এবং খাওয়া আলাদা, সেটা ওদের খাওয়ার ব্যবস্থা আছে, একটু কস্টলি সেটা, কিন্তু ভালো, খুব ভালো। আর হোটেলের সামনে দিয়েই দেখুন কালী নদী বয়ে চলেছে, দেখতে পাচ্ছেন। এই কালী নদীর উৎস আমরা দেখাবো পরবর্তী সময়, এই ভিডিওতে নয়, এরপরে ভিডিওতে দেখাবো। দেখুন ওপারেই হচ্ছে নেপাল, কি অসাধারণ দৃশ্য দেখুন, এপারে ইন্ডিয়া ওপারে নেপাল। আমরা এই হোটেলে ছিলাম, এই দেখতে পাচ্ছেন এই হোটেলে, এই গয়ারাম আমাদের এক সতীর্থ, এই সোমেন, কি অসাধারণ অসাধারণ, মানে একদম দুই দেশের সীমানায় আপনি থাকবেন, সেটা ভাবতেই একটা শিহরণ লাগে, অসাধারণ লাগে। তাই বলবো অবশ্যই অবশ্যই যদি কখনো যান এইখানে উঠবেন, এই হোটেলেই উঠবেন। দেখুন এই যে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, আর এই যে মাঝখান দিয়ে নদী গেছে কালী নদী, ঠিক ওপারে দেখুন বাড়িঘরগুলো, দেখুন ওই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, সেই যে ওগুলো হচ্ছে নেপালের বাড়ি, নেপালের নেপালের সীমানাতে বাড়িঘরগুলো। এখানে আমরা আজকে ছিলাম এই হোটেলে, খাওয়া দাওয়া করলাম, দুপুরের লাঞ্চ করলাম এখানে, এবং এখানেই থাকবো আজকে আমরা, এবং কালকে সকালে এখান থেকে গুঞ্জি যাব, গুঞ্জি থেকে আমরা আদি কৈলাস, ওম পর্বত এবং বিভিন্ন জায়গায় ঘুরব। আমরা এই মুহূর্তে নেপালের প্রবেশ করলাম, আমরা ধারচুলা দিয়ে, এবং নেপালে ঢুকে দেখুন লেখা আছে ওদের ওয়েলকাম টু নেপাল, এবং সুন্দরভাবে একটা বেদি তৈরি করা আছে, ওয়েলকাম টু নেপাল। একদম আমরা এই মুহূর্তে নেপালের মধ্যে আছি। এটা কি নদী নাম? काली नदी। इसको क्या बोलते हैं भाई साहब? काली नदी? हाँ, महाकाली नदी। মহাকালী নদী দেখতে পাচ্ছেন এখন এই মধ্যে, এটা আমি দাঁড়িয়ে আছি নেপালের মধ্যে, আর ওই পারে দেখতে পাচ্ছেন ভারতীয় সীমানা। দেখুন আমি একজন ইন্ডিয়ান, কিন্তু আমি আছি এই মুহূর্তে নেপালের মধ্যে দাঁড়িয়ে, খুব ভালো লাগছে, খুব সুন্দর জায়গা, অসাধারণ প্লেস, সুন্দর মনে হচ্ছে, দারুণ দারুণ, এখানকার পরিবেশ অসাধারণ লাগছে। এবং भाई साहब बात कर सकते हैं आप सर? आपको नेपाली है क्या? आपको नाम क्या है? नंदराम। तो ये नदी का नाम क्या है? नदी का नाम क्या है पता है आपका? क्या? काला, काला नदी, काला पानी लगाओ, काला पानी बोलते हैं। बहुत अच्छा लगता है आपको, थैंक यू। हाँ, ये जगह का नाम क्या है? घाट बाजार। घाट बाजार, घाट बाजार। अच्छा, ये नेपाल का अच्छा क्या है, सबसे मशहूर क्या है? यहाँ जाना खाना है, नहीं जो कोई है ना, खाने का चीज़ है, कोई घूमने का चीज़ जगह है, क्या है अच्छा है यहाँ पर? सब कुछ अच्छा है। थैंक यू, थैंक यू। দেখুন নেপালের একটা মন্দির আছে, হিমালয়ের আদিশক্তি মহাকাল মন্দির, মহাকালী প্রবেশদ্বার, সেইখানে আমরা ঢুকছি এখন। আমরা যাচ্ছি সেখানে, শুনছি যে 3 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে, হেঁটে গিয়ে পৌঁছে, দেখা যাক, চেষ্টা করি, জানি না পারবো কিনা। আর এই মহাকালী যে নদী, সেই সামনে দিয়ে বইছে, বাঁ দিক দিয়ে আমরা ডান দিক দিয়ে রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছি, কালী নদীর উপর দিয়ে, কালী নদীর পাশ দিয়ে যে রাস্তা বয়ে চলেছে সেখান দিয়ে আমরা হেঁটে চলেছি। আমি চলেছি, কি যেন আপনার নামটা? অমিয়দা, দুজনে চলেছে, আমরা দুজন একসাথে এসেছি এই ট্যুরে। চলুন সামনে দিকে এগোই আমরা। আমরা এখন এই মুহূর্তে ডুংরি গ্রামের উপর দিয়ে চলেছি। এই যে দুজন ভদ্রমহিলা যাচ্ছে, এদেরকে যে জিজ্ঞেস করলাম, ওনারা বললো
এখানে চলেছি আমরা। এমনি সাধারণ একটা রাস্তা, কিন্তু তরাই উতরাই প্রচুর আছে। এখানে চলেছি আমরা, যাচ্ছি কালীমাতার মন্দির, না काली माता मंदिर दिखे जाच्छी। मंदिर का नाम क्या है सिस्टर? डोंगरी। डोंगरी मंदिर में जा रहा है हम लोग। ये एखान থেকে যাচ্ছি, অনেকে যাচ্ছে, তার মধ্যে আমি যাচ্ছি, অজয় আছে, আর অনেকে যাচ্ছে। আমরা ডুংরি মন্দিরের দিকে যাচ্ছি, কালী মাতার মন্দির আছি। এখান থেকে আরও আধ ঘন্টা মতো লাগবে বলছে। পড়েছি একজনের পাল্লায় গো, ভিডিওতে দেখাতেও পাচ্ছি না আপনাদের, ইউটিউবে যদি আটকে দেয় এই জন্য দেখালাম না। চলেছি রাস্তা, আর যাবে না কেউ, আমরা তিনজনে যাবো। আমরা কৈলাসও আমরা তিনজন যাবো, চিন্তা করুন। আমরা চলেছি সেই ডুংরি কালী মাতা মন্দিরের দিকে। হ্যাঁ, এটা কিন্তু নেপালের মধ্যে দিয়ে হাঁটছি আমরা। আর ওইদিকে দেখতে পাচ্ছেন সেই ইন্ডিয়ার বাড়িঘর, পাহাড়, পর্বত, সব কিছু ওইদিকে। আর আমরা চলেছি হচ্ছে নেপালের মধ্যে দিয়ে। আমাদের পুরো গ্রুপটা যাচ্ছে, দেখুন সামনে আছে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারত নেপাল সীমান্তের এক অসাধারণ জায়গায়। এপারে ভারতবর্ষ ধারচুলা, আর নদীর ঠিক ওপারে, মানে আমি এই মুহূর্তে আছি যেখানে, নেপালের দারচুলা। ধারচুলা ভারতের, নেপালের দারচুলা। দুই দেশের নাম আলাদা হলেও পরিবেশ, মানুষের জীবন আর বন্ধুত্ব সব কিছুই এখানে এক অদ্ভুত বন্ধনে জড়ানো। দুই দেশের মাঝখান দিয়ে বয়ে গেছে শান্ত স্বচ্ছ মহাকালী নদী। নদীটা যেন দুই দেশকে আলাদা না করে বরং একসাথেই বেঁধে রেখেছে। নেপালের দিক থেকে চারপাশটা দেখলে মনে হয় জীবনটা এখানে একটু ধীর, একটু সহজ। ছোট ছোট দোকান, পথের ধারে হাসি খুশি মানুষ, আর মাথার উপরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো, সব মিলিয়ে অদ্ভুত শান্ত একটা আবহাওয়া। এই দিকটায় দাঁড়িয়ে মনে হচ্ছে সময় যেন একটু ধীরে চলে। আর ওপারে ভারতের ধারচুলা, চঞ্চল, ব্যস্ত, তবুও সুন্দর। বাজারের শব্দ, মানুষকে হাঁটা চলা, আর সেতু পেরিয়ে দুই দেশের লোকজনের আসা যাওয়া, সব মিলিয়ে একেবারে জীবন্ত একটা বর্ডার টাউন। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে দুই দেশের মানুষ যেন এক পরিবারের মতো। ভাষা আলাদা হতে পারে, দেশ আলাদা হতে পারে, কিন্তু ব্যবহার, আচরণ আর সম্পর্ক সবই অদ্ভুতভাবে মিলেমিশে একাকার। এই মুহূর্তটা আমার জন্য সত্যি বিশেষ, কারণ এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়। ভ্রমণ মানে মানুষকে চেনা, তাদের জীবনযাত্রা বোঝা, আর এমন কিছু মুহূর্ত সংগ্রহ করা যেগুলি হৃদয় থেকে আসে, যেগুলি অনেক দিন পর্যন্ত হৃদয়ের মধ্যেই থেকে যায়। আমি এখন নেপালের দিকেই আছি। ভারত নেপাল সীমান্তের এই অপূর্ব সৌন্দর্য আপনাদের জন্য ক্যামেরায় বন্দি করছি। এখান থেকে 3 কিলোমিটার গেলে একটি মন্দির আছে, যেই মন্দিরটিকে এই নেপালের দিকে ডুংরি মন্দির বলা হয়। আমরা সেখানেই চলেছি ডুংরি মন্দিরকে দর্শন করতে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার উপরে এই পাহাড়ি পথ ধরে উঠে গেলে পৌঁছানো সম্ভব একটি শান্ত পবিত্র স্থানে, যেখানে দাঁড়িয়ে মনের গভীরে শান্তি মেলে। সেখানে অবস্থিত ডুংরি মন্দির নেপালের দারচুলাতে এক অতি প্রাচীন জনপ্রিয় তীর্থক্ষেত্র। এই মন্দিরকে অনেকে মা দুঙ্গারি নামে ডাকে, যাকে তারা এক শক্তিমান দেবীর প্রতীক হিসাবে ভক্তি করে। ট্রেকটি সহজ হলো, পথের চারপাশে পাহাড়, ঝর্ণা, সবুজ গাছ সব মিলিয়ে এক অলৌকিক অনুভব তৈরি করে। উপরের থেকে দৃষ্টিতে দেখে যা কালী নদীর উঁচু ঢালি আর কোলে কোলে পাহাড় যেন প্রার্থনা করছে আকাশের সঙ্গে। একটু থেমে একটু শুনলে শোনা যায় পাখির গান, বর্ণিল আলো, আর দূরে শান্ত হাওয়া বলছে এখানে ঈশ্বর বাস করেন। মন্দিরে পৌঁছে মাথা নত করলে অনুভব হয় এক গভীর সম্ভাষণ
ঈশ্বরের সঙ্গে। অনেক ভক্ত বলেন এখানে তাদের মনোকামনা পূরণ হয়, জীবনের ভালোবাসা, শান্তি বা আশীর্বাদ চাওয়া যায় নির্ভয়ে। এই জায়গাটা শুধু ধর্মীয় নয়, এটি একটি মানসিক পুনরুজ্জীবন। এখান দিয়ে তোমার যাত্রা শুধু শারীরিক হয় না, মনও উঠে যায় এক নতুন উচ্চতায়। আমি এই মন্দিরের ছায়া ও আলো তোমাদের জন্য ক্যামেরা বন্দি করছি। আশা করি তোমরাও যেন এই পবিত্র অনুভবটা আমার সাথে ভাগ করতে পারো। দেখুন, নেপালের মধ্যে আমরা যে কালী মাতার মন্দির দেখতে যাচ্ছি, সেখানে যেতে যেতে একটা ঝর্ণার দেখা মিলল। সেই ঝর্ণার দেখুন কী অবস্থা। এই ঝর্ণা যে কালী নদী আছে, কালী নদীর সাথে মিশে গেছে। দেখুন জল এখান থেকে নেমে গিয়ে একদম সোজা সেই নদীর সাথে মিশে গেছে। আর এখানে রাস্তাটা খুব বেশ এক সম্পূর্ণভাবে জল বইছে, এখান থেকে পার হওয়াটা খুবই কঠিন। আমরা নেপালে যেই কালী মাতার মন্দির দেখতে এসেছি, প্রায় এসে গেছি সেই মন্দিরের গেটে গিয়ে ঢুকছি এখন এই মুহূর্তে আমরা। নদী কিন্তু আমাদের ছাড়েনি, সেই কালী নদী দেখুন, কালী মন্দিরের পাশে দিয়েই বয়ে চলেছে সেই নদী। এখনও অনবরত সেই তার আওয়াজ, কলকলতানি। আমরা এগিয়ে চলেছি সেই মন্দিরের দিকে। ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি দূর থেকে, ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি দূর থেকে। এসে গেছি মন্দিরে, একদম মন্দিরের দোরগোড়ায় এসে পড়েছি প্রায়। এই সেই ঘন্টা বিশাল। এখন আমি ঠিক মন্দিরের একদম সামনে এসে পৌঁছেছি। মাথার ওপর পাহাড়, সামনে শান্ত পরিবেশ, আর চারিদিকে ভক্তদের ভক্তি ভরা চোখ, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। দর্শন করে সত্যি মনটা ভরে গেল। এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে ঘন্টার মধুর শব্দ শুনছি, মনে হচ্ছে যেন প্রতিটা শব্দ আমার মন, শরীর আর আত্মাকে এক নতুন শক্তি দিচ্ছে। মন্দিরের এই পবিত্র পরিবেশটা যেন নিজের মধ্যেই এক আলাদা জাদু রাখে। বাতাসে আছে শান্তি, ঘন্টার ধ্বনিতে আছে আশীর্বাদ, আর এই জায়গাটায় আছে এক ধরনের আধ্যাত্মিক শক্তি যা ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। দর্শন করার পর মনে হচ্ছে আজকের দিনটা সত্যিই আলাদা। এখানে এসে যেন অনেকটা শান্তি আর আশীর্বাদ পেলাম। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও এই পবিত্র ভাবটা অনুভব করতে পারবেন বলে আশা করি। সামনে আরও অনেক সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমরা যখন এই ডুংরি মন্দিরে এসে ঢুকলাম, দরজা বন্ধ ছিল, কোনো পুরোহিত ছিল না বা আশেপাশের কোনো কেউ ছিল না, এটা আমরা লক্ষ্য করেছি। আমরা যে কজন এসেছি এখানে তারাই ছিলাম, তারাই ঘুরে ঘুরে দেখলাম চারিদিকের দৃশ্য, এবং দেখলাম যে এখানে অনেক অনেক ঘন্টা। তো এই ঘন্টা কিসের জন্য তা কিন্তু আমি সঠিকভাবে বুঝে উঠতে পারিনি। এখানে অনেকে মানসিক করে, হয়তো তার জন্য সমস্ত কিছু টানিয়ে রেখেছে। অনেকে হয়তো ঘন্টা মানসিক করে, অনেক ঘন্টা দেখতে পাচ্ছি দিয়েছে। দেখুন কত ঘন্টা, কত ঘন্টা, দেখুন কত ঘন্টাটা নিয়েছে, দেখুন অনেক ঘন্টাটা নিয়েছি। দেখুন আমরা এখান থেকে
ফিরে যাব ভারতের সীমানায় দারচুলাতে। সেই দারচুলাতে যে হোটেলে আমরা উঠেছি, KMVN মানস হোটেল, সেখানে আমরা ফিরে যাব এবং ওখানে ফিরে গিয়ে আজকে রাত কাটিয়ে কালকে সকালে ধারচুলা থেকে ধর্মা ভ্যালি দাতু ভিলেজে যাব এবং ওখান থেকেই পঞ্চচুল্লি দর্শন করব। চলুন তাহলে। আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি জানেন? দেখাবার চেষ্টা করছি, দেখুন তাহলে বুঝতে পারবেন। আর বলবার চেষ্টা করছি, দেখুন, সত্যি অসাধারণ। এই মুহূর্তে দেখছেন হোটেল মানুষের রাতের দৃশ্য। দুই ধারে দুই দেশ, মাঝে নদী, আর এই সেই আমাদের মানস হোটেল। তাহলে আজকে এখানে শেষ করছি। আগামীকাল নতুন একটি ভিডিওতে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে। শুভরাত্রি, গুড নাইট।